সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা এই মুহূর্তে বাংলাদেশের যে প্রান্ত থেকে বসে সুনামগঞ্জ অনলাইন স্কুলের নিয়মিত আয়োজনগুলো দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা, স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অপেক্ষা করে আছো যে তোমাদের বাংলা ক্লাস কখন শুরু হবে। আজকের বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি আহমদ হোসাইন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। তোমরা ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো। এমনকি ভিডিও ঠিক নিচে একটি ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেই লিঙ্কে ট্যাপ করে তোমরা ইউটিউবে গিয়েও প্রশ্ন করতে পারো। কেমন? আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আজকে আমরা যে কি পড়ব, প্রথমেই তোমাদের আমি একটি ছড়া বলি। ছড়া শুনে তোমরা মনোযোগ দিয়ে আবিষ্কার করার চেষ্টা করো তো যে আজকে আমরা কি পড়ব। কেমন? আচ্ছা, ছড়াটি হচ্ছে: শব্দ আর শব্দ, চারিদিকে শব্দ, শব্দ ছাড়া যেন পৃথিবীটা স্তব্ধ। পদার্থে ঘর্ষণের তরঙ্গে শব্দ হয়, ব্যাকরণে বর্ণের অর্থপূর্ণ মিলনকে শব্দ কয়। এখন বলো তো আজকে আমরা কি পড়ব? নিশ্চয় তোমরা ধরে ফেলেছো। হ্যাঁ, ঠিক ধরেছ, আজকে আমরা পড়ব শব্দ। তাহলে খাতা কলম নিয়ে লিখে নাও, আজকে আমরা পড়ব হচ্ছে শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ পড়ব। কেমন? এই শব্দ প্রকরণ। আমরা এই যে শব্দ, আমরা আসলে এইটার আগে আমরা সংজ্ঞায়ন করি। শব্দ মানেটা কি? আমরা নর্মালি কিন্তু এটা যদি অভিধানে খুঁজি তাহলে শব্দ অর্থ হচ্ছে কি? আওয়াজ। আওয়াজ এটাকে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলা হয় সাউন্ড। কিন্তু দেখো এইটাকে যখন আমি পদার্থে ব্যাখ্যা করছি তখন একরকম অর্থ, যখন ব্যাকরণে অর্থ করছি ব্যাকরণে, তখন এইটার অর্থ আরেক রকম দাঁড়াচ্ছে। কিন্তু নর্মালি এইটার এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে কি? আওয়াজ। কেমন? এখন পদার্থে একরকম ভাবে তারা আওয়াজকে ব্যাখ্যা করে, আমরা ব্যাকরণে আরেক রকম করে আওয়াজ ব্যবহার করি, শব্দ। কিন্তু আমাদের ব্যাকরণের ভাষার সাথে পদার্থের ভাষার ঠিক একটা যায় না। কেমন? আচ্ছা, এবার আসো আমরা এটা সংজ্ঞা যদি জানি। সংজ্ঞাটা কি? সংজ্ঞা হচ্ছে এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলনকে শব্দ বলে। এইটা হচ্ছে আমাদের ব্যাকরণের পরিভাষায় শব্দ। ক্লিয়ার? এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলনকে শব্দ বলে। এখন এইটা আমাদের সংজ্ঞায় নিজের মতো করে আরো হেরফের হতে পারে, কিন্তু মূল থিম এটাই। আমরা যদি বলি এরকম যে এক বা একাধিক ধ্বনি মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, তাকেও কি বলে? শব্দ বলে। তাহলে জিনিসটা কিন্তু একটাই, তোমার ভাষা একরকম, আমার ভাষা একরকম, কিন্তু মূল থিম একটাই। আমরা বললাম এক বা একাধিক ধ্বনির অর্থপূর্ণ মিলনকে শব্দ বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটা নোট দিয়ে লিখতে পারো যে এই যে অর্থপূর্ণ কথাটা বলা হয়েছে, এইটা। হ্যাঁ, তাহলে আমরা লিখবো এখানে অর্থই শব্দের প্রাণ। এইটা অর্থই শব্দের প্রাণ। তার মানে কি? আমার প্রাণ আছে, আমার দাম আছে।
আমার প্রাণটা বের হয়ে গেলে দাম নেই, আমাকে কবরে পুঁতে দিয়ে আসবে। বিষয়টা কিন্তু এইরকমই। অর্থাৎ যে সমস্ত ধ্বনিগুলো মিলিত হয়ে যদি অর্থ প্রকাশ পায় তাহলে সেটার দাম আছে, অর্থাৎ সেটা কাউন্টেবল, ওকে হিসেব করবে, গণনা করবে, মূল্যায়ন করবে। আর যদি কোনো অর্থ না থাকে তাহলে কি বলবে না, তাকে কোনো শব্দ বলবে না। বোঝা গেল? তাহলে অর্থই হচ্ছে কি শব্দের প্রাণ। আসো আমরা আর একটা, এই যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, আরো ক্লিয়ার হবে। দেখো আমি এরকম বললাম, খেয়াল করো, আমি লিখলাম এই ব যোগ ল যোগ দ, আমরা বললাম বলদ। আমরা দটাকে সামনে নিয়ে যদি বলি এরকম দ যোগ ব যোগ ল, আমরা বলছি ডবল। আমরা বলছি ল যোগ ব যোগ দ, এটাকে বলছি লবদ। আবার বললাম ব যোগ দ যোগ ল, এটাকে বলছি বদল। আবার আমরা বলছি দ যোগ ল যোগ ব, এটাকে বলছি দলব। আবার আমি বলছি ল যোগ দ যোগ ব, এটাকে বলছি লদব। আমার আর সম্ভব নয়। আমরা এই তিনটা বর্ণ, একটা হচ্ছে দ, একটা হচ্ছে ব, আর একটা হচ্ছে ল, এই তিনটি বর্ণকে আমরা জোড়া দিয়ে কি করলাম, 6টি শব্দ লেখার চেষ্টা করলাম। কেমন? তার মানে এই বলদ মানে কি? বলদ মানে হচ্ছে এই পুরুষ গরু, এই তো। ডবল মানে কি? ডবল মানে কিছু না। লবদ মানে কি? লবদ মানেও কিছু না। বদল মানে কি? বদল মানে কি? পরিবর্তন করা। ডবল মানে কি? কিছু না। লদব মানে কি? কিছু না। তাহলে আমরা এখানে তিনটা বর্ণকে ব্যবহার করে আমরা 6টি শব্দ তৈরি করার চেষ্টা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে এখানে মাত্র 2টি শব্দ হয়েছে, একটা হচ্ছে বলদ, একটা হচ্ছে বদল। এগুলো শব্দ নাই কেন? কারণ ওই যে বললাম প্রাণ নেই। কি নেই? এখানে কোনো প্রাণ নেই। প্রাণ কি? প্রাণ হচ্ছে শব্দের প্রাণ কাকে বললাম আমরা? আমরা অর্থকে বললাম। অর্থাৎ ডবলের কোনো কি নাই, অর্থ নেই। তারপরে লবদের কোনো, লবণ হলেও একটা হইতো, হ্যাঁ। ডবল দলব কোনো অর্থ নাই, লদব কোনো অর্থ নাই। তার মানে এদের প্রাণ নেই, এরা শব্দ না। তার মানে শব্দ যে জিনিসটা কি, আমি মনে হয় তোমাদের পরিষ্কার করে বোঝাতে পেরেছি। ক্লিয়ার? আমরা এবার সামনে বাড়ি, চলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে শব্দ প্রকরণ, আমরা আজকে শিরোনামটা যে লিখেছি, এই শব্দ প্রকরণটা আমরা প্রকারগুলো আগে সুন্দর করে তুলব। প্রকার, এই শব্দ প্রকরণ আমরা এখানে লিখব যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দ 3 প্রকার। এইটুকু আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। আমি তোমাদের এখানে একটু মনে রাখি, ধরা হয় বাংলা ভাষায় 1,25,000 শব্দ আছে। এই 1,25,000 শব্দ 3 প্রকার। আমি ক্লিয়ার করে বলি, আমাদের বাংলাদেশে 17 কোটি মানুষ আছে। হ্যাঁ, এখন দৃষ্টিকোণের উপর ডিপেন্ড করবে কোন দৃষ্টিকোণ থেকে ভাগ করব। আমরা যদি লিঙ্গ দৃষ্টিকোণ থেকে ভাগ করি তাহলে দেখব যে এখানে 3 প্রকার মানুষ আছে, কিছু পুরুষ, কিছু মহিলা, কিছু তৃতীয় লিঙ্গ। কেমন? আমরা যদি ধর্মের দিক থেকে ভাগ করি তাহলে 3-4 রকমের মানুষ আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তার মানে আলটিমেটলি ওই 17 কোটির মধ্যেই 4 প্রকার।
আমাদের যে যতগুলো বাংলা ভাষায় শব্দ আছে এই শব্দগুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সার্বিকভাবে 3 প্রকার। এখন আসো আমরা বিভিন্ন দৃষ্টিকোণটা কি কি দৃষ্টিকোণ আছে আমরা সেইটা একটু দেখার চেষ্টা করি। আসো আমরা 1 নাম্বার বলা হচ্ছে উৎস অবলিক উৎপত্তি। উৎস বা উৎপত্তির দিক থেকে এগুলো হচ্ছে 5 প্রকার। তারপরে 2 নাম্বার আসো গঠন অনুসারে 2 প্রকার। 3 নাম্বার আসো অর্থ অনুসারে 3 প্রকার। আমরা যেহেতু আজকে আমাদের শিরোনাম কি শব্দ প্রকরণ, আমরা শব্দের প্রকারগুলো বের করে নিয়ে আসছি। আমাদের শব্দের প্রকারগুলো আমাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা বললাম। এখানে দৃষ্টিকোণ কয়টা পেলাম? 3টা পেলাম। কি কি? উৎস বা উৎপত্তি, গঠন আর অর্থ। উৎসের দিক থেকে 5 প্রকার, গঠনের দিক থেকে 2 প্রকার, আর অর্থের দিক থেকে হচ্ছে 3 প্রকার। আমরা এটা ডিটেইলস আলোচনা করলে আমাদের সব বাংলা ভাষার শব্দ সম্পর্কে একটা কমপ্লিট প্যাকেজ ধারণা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো এই উৎস বা উৎপত্তি অনুসারে 5 প্রকার কি কি আমরা একটু দেখার চেষ্টা করি, তারপরে আমরা চলে যাব বিস্তারিততে। ক নাম্বার, এটার নাম হচ্ছে তৎসম শব্দ। তৎসম। খ অর্ধ তৎসম। গ তদ্ভব। ঘ দেশি ও বিদেশি। গঠনগত দিক থেকে 2 প্রকার। একটা হচ্ছে ক মৌলিক, খ সাধিত। সাধিত শব্দগুলো আবার 4 ভাবে হয়, লিখে রাখো, এটা কাজে লাগবে। একটা হচ্ছে সন্ধি সাধিত, 2 নাম্বার হচ্ছে সমাস সাধিত, 3 নাম্বার হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত, 4 নাম্বার হচ্ছে উপসর্গ সাধিত। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে অর্থ। অর্থর দিক থেকে কয় প্রকার বলেছি? 3 প্রকার। ক নাম্বার হচ্ছে যৌগিক শব্দ, যৌগিক। খ নাম্বার হচ্ছে রূঢ় বা রূঢ়ি। গ নাম্বার হচ্ছে যোগরূঢ়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমরা বললাম উৎস বা উৎপত্তির দিক থেকে কয় প্রকার? এই 5 প্রকার। গঠনের দিক থেকে হচ্ছে 3 প্রকার। অর্থের দিক থেকে গঠনের দিক থেকে 2 প্রকার, অর্থের দিক থেকে 3 প্রকার। নোট লিখে রাখো তোমরা। এখানে একটা নোট দিয়ে রাখো যে এছাড়াও আমরা বলবো যে পারিভাষিক শব্দ, অনুচর বা সহচর শব্দ, মিশ্র শব্দ, আর একটা হচ্ছে মুন্ডুমাল শব্দ। এই শব্দগুলোর বাংলা ভাষায় কি আছে, ব্যবহার রয়েছে। আমরা সব ধারাবাহিকভাবে একটার পর একটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পারিভাষিক শব্দ, অনুস্বর বা সহচর শব্দ বা মিশ্র শব্দ বা মুন্ডমাল শব্দ, এগুলো আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে কি করব, আলোচনা করব। আমাদের আজকের যে ক্লাসটা, আমরা এই ক্লাসে এই উৎস বা উৎপত্তি অনুসারে শব্দের প্রকারটা আমরা এখন ডিটেইলস আলোচনা করব। ঠিক আছে, লেটস গো। চলো তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, তাহলে আমাদের বিশ্বাস যে আজকের ক্লাসে আমরা এটা শেষ করতে পারবো। পরবর্তী যে আমরা শব্দ প্রকরণ 2, সেখানে আমরা গঠনের গত দিক থেকে এবং অর্থগত দিক থেকে এইটাও আমরা
আলোচনা করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা উৎস বা উৎপত্তি দিকগত দিক থেকে শব্দের যে 5টা প্রকার আছে সেইটা আলোচনা করি। হ্যাঁ, চলো আমরা চলে যাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো যে উৎস বা উৎপত্তি এই জিনিসটা কি। উৎস বা উৎপত্তির দিক থেকে যে শব্দ কয় প্রকার বললাম আমরা? 5 প্রকার। উৎস বা উৎপত্তির দিক থেকে যে শব্দ 5 প্রকার, এই উৎস বা উৎপত্তিটা কি? মানে হচ্ছে যে আমাদের বাংলা ভাষার যে শব্দগুলো আছে, এই 5 প্রকার শব্দ কিভাবে বাংলা ভাষাতে আসলো, কোত্থেকে অর্থাৎ সোর্সটা কি। আমরা যে শব্দগুলো টেক আপ করলাম, আমরা নিয়ে নিলাম, এটা সোর্সগুলো কোথায়, কিভাবে এখানে বাংলা ভাষায় এরা ঢুকলো, কিভাবে আসলো। হ্যাঁ, এই সোর্সগুলোকেই আমরা বলছি উৎস বা উৎপত্তি। আমরা আসো, প্রথমে আমরা কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ, তৎসম শব্দ। লেখো তৎসম শব্দ। ভেরি গুড, তৎসম শব্দ। আমরা যদি এই হেডিং এর দিকে তাকাই, শিরোনামটার দিকে যদি আমরা দেখি, তাহলেই কিন্তু কি তুমি এটার তৎসম শব্দ কাকে বলে এটার জবাবটা পেয়ে যাবা। তৎসম, তৎসম। আসো আমরা একটু লিখে নিই যে এখানে আমরা বলি যে এই তৎ মানে হচ্ছে তার, আর এই সম মানে হচ্ছে সমান। আচ্ছা, এখন এই যে তার বললো, তৎ মানে তার, মানে কার? তার মানে হচ্ছে সংস্কৃতের। সংস্কৃতের। সমান মানে কি? সমান মানে রূপ। এখানে তৎ মানে তার, সম মানে সমান। তার সমান বলতে কি বোঝাই? ওই সংস্কৃতটা 1 কেজি ছিল, এখানেও এসে 1 কেজি হয়েছে এইটা। বা এটা কি এমন যে সংস্কৃতে ছিল হচ্ছে 1 সেন্টিমিটার, এখানে সেটাও 1 সেন্টিমিটার, এমনটি নয়। সমান বলতে তার আকৃতি, তার রূপ, তার স্ট্রাকচার হুবহু। আমরা একটু লিখে নিই। তাহলে আমরা যদি একটু লিখি যে আমরা বললাম, তাহলে তৎ মানে তার সম মানে সমান, বুঝেছি? তৎসম মানে কি? তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। তাহলে এবার তোমরা এইটার একটু সংজ্ঞাটা লিখে নাও। যে সকল শব্দ, লেখো, যে সকল শব্দ সংস্কৃত থেকে লেখো হুবহু অপরিবর্তিত হয়ে বাংলায় প্রবেশ করেছে, তাদের তৎসম শব্দ বলে। তাহলে অপরিবর্তিত হয়ে হুবহু বাংলায় প্রবেশ করেছে, জিনিসটা বুঝেছো? এইটা খেয়াল করো, এইটা যে সকল শব্দ সংস্কৃত থেকে হুবহু অপরিবর্তিত হয়ে বাংলায় প্রবেশ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু পড়ছি শব্দের উৎস। উৎস মানে ওইখান থেকে আমাদের বাংলাতে এসছে। কিছু শব্দ এসছে ডাইরেক্ট, কোনো চেঞ্জ হয়নি। কিছু শব্দ এসছে একটু চেঞ্জ হয়েছে। কিছু শব্দ এসছে একটু মাঝে পরিবর্তন হয়ে এসছে। এইগুলোকেই আমরা বলছি যে আমাদের শব্দের উৎস ধারা। হ্যাঁ, এগুলোকে শব্দ ঋণ বলা হয়, আমরা ঋণ করে নিয়েছি। হ্যাঁ, এই সমস্ত শব্দগুলোকে বলা হয় যে তৎসম শব্দ। এখন দেখো, আমি বললাম এইরকম, কি এরকম শব্দটা আমি বললাম এইরকম, জ্যোৎস্না। এটা কোথায়? সংস্কৃতে। আমরা বাংলাতেও ব্যবহার করছি কি? জ্যোৎস্না। হুবহু ওখানেও জ্যোৎস্না, এখানেও জ্যোৎস্না। আমরা বলছি এখানে কি? মনুষ্য। এখন এখানে সংস্কৃতেও বলছি কি? মনুষ্য। আমরা ওইখানে বলছি কি? চন্দ্র। বাংলাতেও আছে কি? চন্দ্র। আমরা বলছি ধর্ম, বাংলাতেও ব্যবহার করছি আমরা সংস্কৃত শব্দকে ধর্ম হিসেবে। আমরা বলছি সূর্য,
বাংলাতেও আমরা এখন ব্যবহার করছি কি সূর্য। তাহলে দেখো এই রূপ হুবহু কোনো চেঞ্জ হয়নি, আনচেঞ্জড অবস্থায়। তৎ মানে তার মানে সংস্কৃতের বাংলায় ব্যবহৃত হচ্ছে কি, শব্দটা ব্যবহৃত হচ্ছে বাংলায় কিন্তু শব্দটা সংস্কৃত, তার সমান হুবহু এখান থেকে। এখন আমরা বাংলা ভাষায় কথা বলি না সংস্কৃত ভাষায় কথা বলি? আমাদের বই পুস্তক কোন ভাষায় লেখা? বাংলা ভাষায় লেখা। তাহলে বাংলা ভাষায় বই পুস্তক লেখা হলে এই শব্দটা এসছে কোত্থেকে? সংস্কৃত থেকে। সংস্কৃতে কি ছিল? জ্যোৎস্না। আমাদের বাংলায় কি ব্যবহৃত হচ্ছে? হ্যাঁ, জ্যোৎস্নারও আরো অনেক রূপ আছে, সেটা অন্য রূপে আমরা বলবো। যখন আমরা এটাকে বাংলাতেও বাংলা ভাষাতেও জ্যোৎস্না আকারে লিখছি, এই যেমন মানুষকে আমরা মনুষ্যকে মানুষ বলি না, মানুষ মনুষ্য একই কথা। তাহলে সংস্কৃতে যে রূপ সংস্কৃতে যে রূপ বাংলাতেও সেই রূপ, সেগুলো কি তৎসম। আমার মনে হয় আমি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে তৎসম শব্দ হচ্ছে, আমরা যদি আরো কিছু উদাহরণ তোমাদের দিতে চাই তাহলে আরো উদাহরণ আমরা বইয়ের মধ্যে দিতে পারবো। যেমন ধরে এরকম আছে ভবন, আমরা এই গৃহিণী, তারপর আমরা বলতে পারবো শ্রাদ্ধ, আমরা এই কি বলে বৈষ্ণব, আমরা এরকম বৈষ্ণব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কৃষ্ণ ইত্যাদি ইত্যাদি। তোমাদের এখানে একটা ক্লু দিতে পারি আমি। সংস্কৃত শব্দ চিনার উপায় হচ্ছে, কোন শব্দের সাথে যদি রি, মূর্ধন্য স, মূর্ধন্য আর এই 6টি ফলা চলো আমরা এবার সামনে চলে যাই। তাহলে তৎসম কথাটার যে অর্থ বুঝেছ, আমরা এবার এর আগে আরো ছোট্ট একটি কথা লিখব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার 2 নাম্বার অর্থাৎ খ নাম্বারের নাম আমরা বলছি অর্ধ তৎসম। তৎসমের পর কি আসলো? অর্ধ তৎসম। অর্ধ মানে কি? আধা, হাফ। কেমন? তাহলে আমরা লিখব যে এখানে নিচে লিখি, তাহলে আমরা তো বুঝেই গেলাম অর্ধ তৎসম মানে কি, কিঞ্চিত সংস্কৃতের মতো। তাহলে আমরা লিখব হচ্ছে যে সকল শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিত বা আমরা বলতে পারি আংশিক পরিবর্তিত হয়ে বাংলায় প্রবেশ করেছে বা বাংলায় এসেছে, তাদেরকে কি বলে? অর্ধ তৎসম শব্দ বলে। তাহলে দেখো এখানে ছিল কি হুবহু, দাঁড়ি কমা সেমিকোলন নারী নক্ষত্র একদম A to Z মিল ছিল, এখানে A to Z মিল থাকবে না। দেখো কেমন থাকবে না? ওখানে ছিল শব্দটা কি ছিল? শব্দটা ছিল এরকম, এই জ্যোৎস্না। এখন দেখো এটাকে কেউ জফলাও দিয়ে লেখে, জফলা ছাড়াও লেখে। দেখো এইটা মিল নাই। কেমন? এইটা জ্যোৎস্না ছিল, এখন জ্যোৎস্না হয়ে গেল। শব্দটা ছিল এরকম, গৃহী মধ্যাহ্নয় দীর্ঘিকার হয়ে গেল গিন্নি। শব্দটা ছিল নিমন্ত্রণ হয়ে গেল নেমন্তন্ন। শব্দটা ছিল শ্রাদ্ধ হয়ে গেল শ্রাদ্ধ। শব্দটা ছিল বৈষ্ণব হয়ে গেল বৈষ্ণব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আংশিক পরিবর্তিত হলে তাদেরকে কি বলে?
শব্দটা ছিল কুৎসিত, হয়ে গেল কুৎসিত, ইত্যাদি ইত্যাদি। দিস ইজ অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার? তৎসম শব্দ হুবহু কোনো আনচেঞ্জ অবস্থায় বাংলায় এসেছে, আর অর্ধ তৎসম হচ্ছে পার্টলি চেঞ্জ হয়ে, সামান্য পরিবর্তিত হয়ে, আংশিক পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। বোঝা গেল কথাটা? আমার মনে হয় যে তোমাদের আর বুঝতে বাকি নেই। একেবারেই খুবই সহজ কথা, কোনো ভারী শব্দ চয়ন করিনি, কোনো ভারী বাক্য ব্যবহার করিনি, খুবই সংক্ষেপে খুবই সুন্দর করে আমরা বোঝানোর চেষ্টা করেছি। ক্লিয়ার? এবার চলো আমরা গ নাম্বারে চলে যাই। গ, এই গ নাম্বারও আমাদের সংস্কৃতের সাথে কিছু লিঙ্ক আছে। গ নাম্বার শব্দটাকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব। আমরা তৎসমে কি পেয়েছিলাম? তৎ মানে কি? তার। ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন। তাহলে তার মানে কার? তার মানে হচ্ছে সংস্কৃত, আর উৎপন্ন মানে তো বুঝি। তার মানে এই শব্দের থিমটা তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। এই শব্দের থিমটা হচ্ছে যে তদ্ভব শব্দটার জন্ম হয়েছিল সংস্কৃতে, কিন্তু আরো একটা ভাষার স্টেজ আছে, এই ভাষাটিকে বলা হয় প্রাকৃত ভাষা। কেমন? আমরা জানি পালি, প্রাকৃত এগুলো ভাষার স্টেজ। হ্যাঁ, মধ্য প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, এরকম আছে না, মেলা রকমের স্টেজ আছে। এইরকম একটা ভাষার স্তরের নাম হচ্ছে কি? প্রাকৃত ভাষা। ওই প্রাকৃত স্টেজে এসে, ওই স্তরে এসে কিছুটা পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে, দিয়ে বাংলায় এসছে। সেই শব্দটাকে আমরা কি বলছি? তদ্ভব শব্দ। তার মানে তার জন্মটা কোথায় হয়েছিল? সংস্কৃতে। পরিবর্তন লাভ করেছে কোথায়? এই জন্যই বলছে যে তার থেকে উৎপন্ন, কিন্তু পুরোপুরি তার থেকে আসেনি। পুরোপুরি তার থেকে আসলে তাকে কি বলতাম? তৎসম বলতাম। আংশিক আসলে তাকে অর্ধ তৎসম বলতাম। এটা জন্মটা ওখান থেকে হয়েছিল। আমরা যদি উদাহরণ দিই, দেখো আমরা বলি শব্দটা ছিল হচ্ছে, দেখো আমরা স্টেজ দেখাই, আমরা হচ্ছে সংস্কৃত, এরপরে আমরা দেওয়া হচ্ছে লিখি প্রাকৃত, এরপরে আমরা বলি হচ্ছে বাংলা। শব্দটা এরকম হচ্ছে, শব্দটা হচ্ছে মস্তক, মথ্থু, এরপরে হয়ে গেল কি? মাথা। বা শব্দটা এরকম, দেখো শব্দটা ছিল এরকম স্বর্ণ, এইটা স্বর্ণ, হয়ে গেল কি? সোনা। বা শব্দটা ছিল এরকম হস্ত, হথু থেকে হয়ে গেল হাত। বা শব্দটা এরকম ছিল সংস্কৃত বধূ, এরপরে শব্দটা হয়ে গেল বহু, এরপরে হটা লোপের রস্যটা হয়ে গেল বউ। বা আমরা এরকম বলতে পারি শব্দটা ছিল এরকম চর্মকার, হয়ে গেল চম্ম, আর এরপরে বাংলায় হয়ে গেল চামার। আমরা আরো অসংখ্য উদাহরণ আছে, উদাহরণের শেষ নেই। হ্যাঁ, এরকম কর্মকার, কম্ম, আর কামার। আমার মনে হয় যে তাহলে এই দেখো যে সকল শব্দ সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃতের মাধ্যমে বাংলায় প্রবেশ করেছে। ও সরি, আমরা মনে হয় এটা সংজ্ঞা দিতে ভুলে গেছি তোমাদের, এক্সট্রিমলি সরি। যে সকল শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় প্রবেশ করেছে, এদের কি বলে? তদ্ভব শব্দ বলে। বোঝা গেল? আচ্ছা, তোমরা লিখে রাখো এই তদ্ভব শব্দগুলোকে, এগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। খাঁটি বাংলা শব্দ। এটা আবার খাঁটি কি ভেজাল আছে নাকি? তাহলে খাঁটি বাংলা মানে আমরা বাংলা বলতে যা বোঝাই তাই এগুলোই, এগুলো বাংলা। খাঁটি বাংলা মানে একদম বাংলায়, আমরা বাংলা বলি। বাংলায় ভাষা কথা বলতে পারো না? কি এগুলো উল্টাপাল্টা বলো, বলি না আমরা? দিস ইজ বাংলা। এখন দুটো পরিভাষা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা ঘ নাম্বারে, আশা করা যায় যে তোমরা এটা বুঝতে পেরেছো। ঘ নাম্বারে যাওয়ার আগে, অর্থাৎ আমরা যে ঘ নাম্বারে যাব তার আগে দুটো শব্দ আমরা বই একটু খেয়াল করি। এই একটা তৎসম, আর একটা হচ্ছে তদ্ভব। এই দুটোকে বলা হয় পারিভাষিক শব্দ।
শোনো, তৎসম তদ্ভব এটা সংস্কৃত শব্দ, কিন্তু এই দুটোকে পারিভাষিক শব্দ কেন বলা হয়? এই দুটো পারিভাষিক শব্দ, পারিভাষিকের সংজ্ঞা দুটো। একটা হচ্ছে বিদেশি ভাষা থেকে অনুদিত হয়ে বাংলায় যদি ব্যবহৃত হয় তাহলে তাকে পারিভাষিক শব্দ বলা। যেমন রেডিও থেকে আমরা বলছি বেতার, এটা একটি পারিভাষিক শব্দ। রেডিওর বাংলা আমরা বলছি বেতার, তাহলে বেতার একটি পারিভাষিক শব্দ। বেতার কি? পারিভাষিক শব্দ। এটা একটা সংজ্ঞা যে বিদেশি ভাষা থেকে অনুদিত হয়ে বাংলায় ব্যবহৃত হলে তাকে পারিভাষিক শব্দ বলে। পারিভাষিক শব্দের আরেকটা সংজ্ঞা হচ্ছে বিশেষ অর্থ প্রকাশের জন্য যে শব্দ ব্যবহার হয়, বিশেষ অর্থ প্রকাশের জন্য যে সকল শব্দ ব্যবহৃত হয় স্পেশাল অর্থ বোঝানোর জন্য তাদেরকে পারিভাষিক শব্দ বলা হয়। এখানে তৎসম এবং তদ্ভব এই শব্দ দুটো হচ্ছে পারিভাষিক ভাব প্রকাশে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তৎ মানে তার, সম মানে সমান, তৎ মানে তার, ভব মানে উৎপন্ন। তাহলে এই জন্য এই দুটো শব্দকে কি বলছে? পারিভাষিক শব্দ। শব্দ দুটো বেসিক্যালি সংস্কৃত শব্দ, কিন্তু এখানে তারা ভূমিকা রাখছে পারিভাষিক শব্দের। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা চলে যাব 4 নম্বরে। 4 নম্বরে কি আছে? তৎসম গেল, অর্ধ তৎসম গেল, তদ্ভব গেল। এবার আমরা আসো ঘ নম্বরে দেশি শব্দ। আমরা ঘ নম্বরে কি লিখব? দেশি শব্দ। দেশি শব্দ কাকে বলে? তোমাদের এখানে একটু ব্যাকগ্রাউন্ড বলি। দেশি শব্দ এখানে প্রাচীন অধিবাসী, আমরা একটু লিখে রাখি, প্রাচীন অধিবাসী। কারা কারা ছিল? দুটো জাতি ছিল, একটা হচ্ছে অস্ট্রিক ও দ্রাবিড়। এই অস্ট্রিক এবং দ্রাবিড়, তাহলে আমরা লিখব যে এই অঞ্চলের প্রাচীন অধিবাসীদের ব্যবহৃত শব্দ সমূহকে দেশি শব্দ বলে। তো প্রাচীন অধিবাসী কারা? আমি তোমাদের আরেকটু ব্যাকগ্রাউন্ড বলি। আমাদের এই অঞ্চলে যারা বসবাস করত তাদের এই প্রাচীন অধিবাসীদেরকে এক কথায় বলা হয় তারা ছিল অনার্য জাতি। অনার্য কাদের? এই অস্ট্রিক এবং দ্রাবিড় জাতি মিলেই হচ্ছে অনার্য। অনার্যদেরকে এখান থেকে তাড়িয়ে আসলো কারা? আর্যরা। আর্যরা একটু সয় সম্পত্তি, বংশমর্যাদা একটু উঁচু ছিল, আর এই অনার্যরা একটু নিচু জাতির ছিল। হ্যাঁ, এরা তুলনামূলকভাবে ধন সম্পদের কম ছিল। তো এদের যে অধিবাসী, এরা এখান থেকে চলে গেলে এদের যে কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় তারা ছেড়ে যায়, সেই শব্দগুলোই হচ্ছে কি দেশি শব্দ। বোঝা গেল? আমরা এই যে দেশি শব্দ, যেমন ধরো আমাদের এরকম আছে, যেমন ধরো আমরা বললাম খোকা, খোকা বললাম কি ঢেকি, কুলা, চুলা, বা আমরা বললাম এইরকম টোপর, তারপরে ডিঙা বা ডিঙি বা ডোবা বা খোকা তো বলেছি, ঢেকি বলেছি, এই ডাব, ডাব, এই ইত্যাদি। এগুলোর আঞ্চলিক এই যে দেশি শব্দ আছে, এই দেশি শব্দগুলোর আবার কি উপভাষা আছে। হ্যাঁ, যেমন ধর এরকম এই কুলা, এটা কোন ভাষা থেকে এসছে? কোন ভাষা থেকে এসছে? পেট কোন ভাষা থেকে এসছে? তামিল থেকে এসছে। তারপরে এই চুলা কোন ভাষা থেকে এসছে? মুন্ডারি ভাষা থেকে এসছে। আমি এইটাকে অনেকেই এই যে উল্টা পাল্টা করে ফেলে যে কোল কি, কোল ভাষার কি পেট, তামিল কি কুলা চুলা না পেট,
মুন্ডারিটা কোনটা পেট। আমি এই জন্য একটু বাচ্চাদের বলে রাখি এরকম যে এই শব্দটা এরকম কোকু তাপে চুমু, এই শর্টকাটটা কেউ যদি মনে রাখে তাহলে তার এটা গন্ডগোল লাগবে না। কোকু তাপে চুমু, কোকু তাপে চুমু মানে কোকু মানে হচ্ছে কোল কুলা, তাপে তামিল পেট, চুমু চুলা মুন্ডারি। এই শর্টকাটটা যদি কেউ মনে রাখে, এটা আমার বানিয়ে দেওয়া বাচ্চাদের মনে রাখার জন্য, তাহলে আশা করা যায় যে তাদের কি এই দেশি শব্দের যে এই যে পরিভাষা, কতগুলো উপভাষা আছে, এই যে তামিল কোল ভাষা, তামিল ভাষা, মুন্ডারি ভাষা, এটা তাদের কি হবে না, আর গন্ডগোলটা লাগবে না, ঝামেলাটা লাগবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকজনই লাইনে যুক্ত আছেন। সবাইকে আমাদের আজকে বাংলা ক্লাসে শুভেচ্ছা, স্বাগত। আপনারা সাথেই থাকবেন, পরামর্শ দিবেন, মন্তব্য করবেন। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম? প্রথমে পড়লাম তৎসম শব্দ, তারপর হচ্ছে কি অর্ধ তৎসম, তারপর তদ্ভব, এবং ঘ হচ্ছে দেশি, এবং ও নাম্বার সব শেষ নাম্বার আমরা এখন কি করব? আমরা শেষ নাম্বার শব্দটা আজকের ক্লাসের যে শেষ প্রকারটা সেটা আমরা কি বলে যে এখন শিখব। এইটার নাম হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি আমরা বুঝি, বিদেশি শব্দ মানে আমাদের এরকম যদি লেখি যে সকল শব্দ বিভাষা, বিভাষা মানে বিদেশি, ভিন্ন ভাষা থেকে, বিভাষা বা বিদেশি ভাষা থেকে বাংলা এসেছে, তাদেরকে বিদেশি শব্দ বলে। এই তো কেমন, এখন অসংখ্য শব্দ এসেছে। আমরা এই যে বলছি, এই যে যেমন আমরা বলছি এরকম কি হাসপাতাল, কোন জায়গা থেকে এসছে? এইটা ইংরেজি থেকে এসছে। তোমরা এই কি বলে যে বই দেখলে দেখবো অনেক উদাহরণ আছে। আমরা বললাম যে এই যে আমরা এখন ব্যবহার করি রিক্সা, কোত্থেকে এসছে? জাপানি ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। কেমন? জাপানি রিক্সা। আমরা বললাম এরকম এই জান্নাত জাহান্নাম, কোন থেকে এসছে? আরবি থেকে এসছে। আমরা বললাম বেহেশত দোজখ, কোত্থেকে এসছে? ফার্সি থেকে এসছে। আমরা বলছি চানাচুর লিচু, কোত্থেকে এসছে? এই যে করোনা ইম্পোর্টেড, চায়না থেকে এসছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ। কেমন? এরকম আবার এই যে এরকম আমাদের অসংখ্য কি আছে, অনেকগুলো ভাষা আছে আমাদের। হ্যাঁ, যেমন ধরো যে চাকু দারোগা তুর্কি থেকে এসছে। আমাদের এই যে লুঙ্গি ফুঙ্গি এগুলো এসছে কোত্থেকে? আমাদের মায়ানমার থেকে এসছে। তারপরে যে কি পাঞ্জাবি কোত্থেকে এসছে? পাঞ্জাব থেকে। শিখদের ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। এরকম অসংখ্য বিদেশি ভাষা, পর্তুগিজ থেকে এসছে। এই যে চাবি আলমারি এগুলো কোত্থেকে এসছে? হ্যাঁ, এটা আমাদের পর্তুগিজ ভাষা থেকে এসছে। চশমা, এরকম অসংখ্য শব্দ এসছে। এখন এটা কি করে এসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি যদি তোমাদের এই ছোট্ট করে একটা ধারণা দিই, বিদেশি শব্দগুলো আমাদের বাংলা ভাষা, আমরা ধরো এই বাংলা ভাষা জন্ম কত সালে? বাংলা ভাষা ধর্ম ধরে নেওয়া হয় যে 650 খ্রিস্টাব্দে, চর্যাপদ থেকে আমাদের বাংলা ভাষা 650 সপ্তম শতকে। আমরা যদি 712 থেকে চিন্তা করি, 712তে কি? 712তে মোহাম্মদ বিন কাসিম, এই মোহাম্মদ বিন কাসিম উনি কি করে? উনি ভারত আক্রমণ করে। তারপরে দেখো আর পরে আসো তোমরা, এই 1204 ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কেমন? তারপর তার আগে কি এসছে? ভাস্কো দা গামা, দিনেমার, পর্তুগিজ। তারপরে কি সবশেষ কি 1757 সালে কি এসছে? 1757 এই ইংরেজ। তাহলে আমাদের এই যে ইতিহাস 1757 দা 200 বছর, 1757 থেকে নিয়ে প্রায় কত, এর সাথে যোগ করো 190 বছর ইংরেজ শাসন ছিল। তো ওই দেখো 750 থেকে মোহাম্মদ বিন কাসিম, মুসলমানরা উর্দু ফার্সি আরবি
এগুলো, তারপরে এই যে মুসলমান এসছে, তারপরে কি এর ফাঁকে ব্যবসার জন্য কি দিনমাররা এসছে, পর্তুগিজরা এসছে, অসংখ্য জাতি আমাদের এই অঞ্চলে সাবকন্টিনেন্টে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল। তাদের এই শব্দগুলো আস্তে আস্তে আমাদের বাংলা ভাষায় ঢুকে আমাদের বাংলা ভাষাকে কি করেছে, সমৃদ্ধ করেছে। আমাদের শব্দ ভাণ্ডারগুলো অনেক বেড়ে গেছে। তাহলে এই এই ইতিহাসটা তোমরা, এই যে বাংলা ব্যাকরণ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা ব্যাকরণ বই আছে, সেই বইয়ে উনি একটা ধারণা দিয়েছে যে কার পর কারা আসলো, কার পর কারা আসলো। আমি তোমাদের সামান্য একটা ছিটে ফোটা একটা ধারণা দিলাম। এই কারণে আমাদের বাংলা ভাষায় কি হয়েছে, বিদেশি শব্দ বাংলা ভাষায় কি বলে যে, তোমাদের বইয়ে দেখবা যে একটা হচ্ছে সাংস্কৃতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, বাণিজ্যিক আর অর্থনৈতিক। এই চারটি কারণে আমাদের এই বাংলা ভাষায় বিদেশি শব্দ আগমন ঘটেছে। আমাদের বইয়ে দেয়া আছে সাংস্কৃতিক, ধর্মীয়, বাণিজ্যিক আর অর্থনৈতিক। এই রাজনৈতিক হবে, মানে এটা রাজনৈতিক। এই চারটি কারণে আমাদের বাংলা ভাষাতে বিদেশি শব্দের কি হয়েছে, আগমন ঘটেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথায় কথায় ক্লাসের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারো। স্কুলের ইনবক্সও মেসেজ করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওর নিচে একটা ইউটিউবের লিঙ্ক আছে, ওখানে ট্যাপ করে আমার চ্যানেলটি বাংলার আঙিনা সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ করছি। এটাতে লাভ আছে আপনাদেরই, যদি আমি যে কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কথা বাড়াচ্ছি না। সুনামগঞ্জ অনলাইন স্কুল যদি আবারও কখনো সুযোগ দেয় তাহলে আমরা এই শব্দ প্রকরণের সেকেন্ড ফেজ, অর্থাৎ আরও যে আমাদের গঠন অনুযায়ী শব্দের প্রকার, তারপরে অর্থ অনুযায়ী শব্দের প্রকারগুলো থেকে গেল, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই স্কুলটার পাশে থাকবে, মতামত দিবে, পরামর্শ দিবে। যে যেখানেই থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশায় আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইরে থাকার তো এই লাইটটা কেন বন্ধ করিস বারবার, তুই পাগল কোথাকার।